যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব। আমি যে বিষয়টা আলোচনা করছি এটা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ টেস্টের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। আমি বিপ্লবের কারণটুকু নিয়ে আলোচনা করব, কিন্তু এটা একই সাথে এসএলএসটি, এসএসসি, পিএসসি যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম, তার জন্য এটা ইম্পর্টেন্ট। আমি শুরু করছি। আমি আলোচনা করছি 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ। প্রথমে পয়েন্ট হবে ভূমিকা। তা নোটটা যেভাবে হবে সেভাবে আমি বলছি। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ইউরোপের ইতিহাসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, ফরাসি বিপ্লব, বুর্জোয়াদের নেতৃত্বে, যেটাকে বুর্জোয়া বিপ্লব অনেকে বলছে। তারপরে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব, যেটা শ্রমিক কৃষকের নেতৃত্বে, শ্রমিক কৃষকের রাষ্ট্র ব্যবস্থা, যা আলাদা বিষয়, কেউ কেউ বলছে সর্বহারা শ্রেণীর বিপ্লব। এই রুশ বিপ্লবের পশ্চাতে অনেকগুলি কারণ ছিল। আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক, কৃষি অসন্তোষ এবং দার্শনিকদের অবদান ছিল। এবং একই সাথে রাশিয়ার অভ্যন্তরের ঘটনাগুলোর সাথে সাথে, রাশিয়ার অভ্যন্তরে বিপ্লবী পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথে বহির রাশিয়ার অর্থাৎ বৈদেশিক বেশ কিছু বিষয়, সেগুলো রাশিয়ার বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের বিপ্লব সৃষ্টি করতে সাহায্য করেছিল। যে বিপ্লবী পরিস্থিতি থাকলেই বিপ্লব হয় না, বিপ্লবী পরিস্থিতির সাথে সাথে বিপ্লবকে চালিত করার জন্য উপযুক্ত সংগঠন, বলশেভিক দল রাশিয়ার মাটিতে সৃষ্টি হয়েছিল এবং তারা বিপ্লবকে পরিচালিত করেছিল সঠিক পথেই। লেনিন, স্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ার বিপ্লব তারা সফল করেছিল, বলশেভিক দল। রুশ বিপ্লবের এই যে তাহলে পয়েন্ট ভূমিকাতে আমি এবার যেটুকুনি বলবো সেটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ইউরোপের ইতিহাসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের পশ্চাতে অনেক কারণ ছিল, কারণগুলি নিম্নরূপ হয়ে গেল নোটের ক্ষেত্রে। এবার আমি আসছি পরের পয়েন্ট, অর্থাৎ নোট লেখার কিরকম হবে সেটাও বলবো, আবার একটু ব্যাখ্যাও করে দেবো এই আলোচনার মধ্যে দিয়ে। এরপরের পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট এবার ভূমিকার পরে যে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে পচনশীল জারতন্ত্র। অর্থাৎ যে জারতন্ত্র, রাশিয়ার যে রাজতন্ত্র, প্রায় 300 বছরের বেশি সময় ধরে রাশিয়ায় যে রোমানব বংশীয় জারতন্ত্র রাজত্ব করছিল, এই জারতন্ত্র তারা রাশিয়াকে একটা পশ্চাৎপদ দেশে পরিণত করে রেখেছিল। ইউরোপে একটা বিরাট পরিবর্তন ঘটে যাওয়ার পরেও অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধেও আমরা দেখব রাশিয়া একটা মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক পিছিয়ে পড়া দেশেই থেকে গিয়েছিল। অথচ অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে রাশিয়ার বাইরে সমগ্র ইউরোপে অনেক পরিবর্তন, অনেক প্রগতিশীলতা, অনেক আধুনিকতা, অনেক মডার্নিটি দেখা দিয়েছিল। কিন্তু যার সরকার, যার শাসিত রাশিয়ায় সেগুলো হয়নি। মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক, নিপীড়নমূলক, দমনপীড়নমূলক, স্বৈরাচারী জারতন্ত্র রাশিয়াতে চলছিল। অর্থাৎ একটা চেপে বসে থাকা রাষ্ট্র ব্যবস্থা, জনগণের ইচ্ছার বিরুদ্ধে চলা রাষ্ট্র ব্যবস্থা চলছিল রাশিয়াতে, যা উৎখাত হচ্ছে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের দ্বারা। যদিও 1905 খ্রিস্টাব্দে একটা ব্যর্থ বিপ্লব হয়েছিল, 1905 খ্রিস্টাব্দের ব্যর্থ বিপ্লবটা ছিল আসলে ট্রটস্কি কথিত, 1905 খ্রিস্টাব্দের ব্যর্থ বিপ্লবটা ছিল ট্রটস্কি কথিত 1917 খ্রিস্টাব্দের সফল বিপ্লবের ড্রেস রিহার্সাল বা মহড়া। এই পচনশীল জারতন্ত্র পয়েন্টে তাহলে কি কি বলতে হবে? যে রাশিয়ায়, যার শাসনাধীন রাশিয়ায় জনগণের কোনো রকমের ব্যক্তি স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মিছিল মিটিং সভা সমিতি করার কোনো অধিকার জনগণের ছিল না, বেত্রাঘাত, জেল, বিনা বিচারে বন্দী,
সাইবেরিয়ায় নির্বাসন ছিল প্রতিদিনকার ঘটনা। চরম নিপীড়নমূলক ভূমিকা পালন করত, চরম দমনমূলক ভূমিকা রাশিয়ার অভ্যন্তরে রাশিয়ার জনগণের ওপর পালন করত, দমনমূলক ভূমিকা চালিয়ে রাষ্ট্র চালাতে হচ্ছে জার সরকার, রোমানব বংশী জার সরকার। কিন্তু এই যে নিপীড়নকারী রাষ্ট্রযন্ত্র, এই নিপীড়নকারী রাষ্ট্রযন্ত্র আমরা দেখলাম 1854 থেকে 56 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধে পরাস্ত হলো। এই নিপীড়নকারী রাষ্ট্রযন্ত্র জার সরকার 1904-05 খ্রিস্টাব্দে ক্ষুদ্র দেশ জাপানের সঙ্গে যুদ্ধে পরাস্ত হলো। যদিও ইতিমধ্যে জাপান তার শিল্প বাণিজ্যকে, বিশেষ করে শিল্প গঠনকে, শিল্প এবং সামরিক শক্তি, শিল্পের উন্নতি এবং সামরিক শক্তি বৃদ্ধি করে একটা জাপান নতুন রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছিল। আমরা জানি শোগুনতন্ত্রের পতনের পর থেকে, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের পর থেকে জাপানের ধীরে 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 উন্নতি এবং জাপানের এন্টারপ্রেনারশিপ অর্থাৎ শিল্পায়ন জাপানের, এবং শিল্পের মাধ্যমে জাপানের আর্থিক শক্তিকে সুদৃঢ় করার পর সেই আর্থিক শক্তি দিয়ে সামরিকীকরণ এবং সামরিক শক্তি বৃদ্ধি। যাই হোক, ক্ষুদ্র দেশ জাপানের কাছে একটা বৃহৎ রাশিয়া, যেটা ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে অবস্থিত, এই রাশিয়ার পরাজয় ঘটেছিল। এই ঘটনাটা যদিও সারা বিশ্বের প্রধানত পরাধীন দেশগুলির কাছে একটু হলেও উৎসাহের বিষয় হয়েছিল, সেটা আলাদা বিষয়। এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামও প্রভাবিত হয়েছিল রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে, জাপানের বিজয়ের মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখছি যে রাশিয়ার জার সরকার রাশিয়ার অভ্যন্তরে চরম নিপীড়নমূলক ভূমিকা পালন করছে, যে জার সরকার রাশিয়ার অভ্যন্তরে জনগণের উপর নিপীড়নমূলক ভূমিকা পালন করছে, প্রতিদিন বেত্রাঘাত, জেল, জরিমানা এবং সাইবেরিয়ায় নির্বাসনের অর্থাৎ নিশ্চিত মৃত্যুর দিকে হাজার হাজার মানুষকে ঠেলে দিচ্ছে, সেই জার সরকার ক্রিমিয়ার যুদ্ধে পরাস্ত হয়েছে, সেই জার সরকার রুশ জাপান যুদ্ধে পরাস্ত হয়েছে 1904-05 খ্রিস্টাব্দে, তার আগে 1854-56 খ্রিস্টাব্দে। তারপর জার সরকার প্রথম বিশ্বযুদ্ধে যুক্ত হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধে একের পর এক জার সরকার পরাস্ত হয়েছে। তাহলে বৈদেশিক যুদ্ধে জার সরকার একের পর এক পরাস্ত হচ্ছে আর দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, যা রাশিয়ার মানুষকে বিপ্লবমুখী করে তুলেছিল। এরপরে যে বিষয় এই পচনশীল জারতন্ত্রের মধ্যে আছে, যে ডুমা বলতে যা ছিল সেগুলো আসলে ছিল জার আর জমিদারদের বৈঠকখানা, অর্থাৎ জনগণের প্রকৃত প্রতিনিধি সভা কিছু ছিল না, জার আর জমিদারদের বৈঠকখানা হিসাবেই, ঠাট্টা তামাশার জায়গা হিসাবেই ডুমাগুলো ছিল। অর্থাৎ জনগণের আশাকাঙ্ক্ষার কোনো রকমের মেটানোর কোনো ইচ্ছা জার সরকারের কোনোভাবেই ছিল না। তারা জমিদার সামন্ত প্রভুদের দ্বারাই নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থায় তারা চালিয়ে এসেছিল। এইরকম পরিস্থিতিতে বিপ্লব হওয়া স্বাভাবিক। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে, তাহলে ভূমিকার পর পচনশীল জারতন্ত্রের পরের পয়েন্ট হচ্ছে রাশিয়ার সামাজিক অবস্থা। সামাজিক অবস্থাও ছিল ভয়ঙ্কর। রাশিয়ায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা ছিল খুব সামান্য, বেশিরভাগই ছিল শ্রমিক আর কৃষক, বেশিরভাগ ছিল কৃষক। শ্রমিক ছিল রাশিয়ায় বিপ্লবের আগে শ্রমিকদের সংখ্যা ছিল 25 লক্ষ। আমি শ্রমিকদের বিষয়ে পয়েন্ট আলাদা আলোচনা করব। আর বেশিরভাগ যারা কৃষক তারা ছিল খুব শোষিত, দরিদ্র। আর সামাজিক ক্ষেত্রে শিক্ষা বিস্তার একেবারেই হয়েছিল না। শ্রমিকরা অন্ধকার, স্যাঁতসেঁতে, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত। তাদের ছেলে মেয়েদের পড়াশোনার শিক্ষাদানের কোনো ব্যবস্থা জার সরকার গ্রহণ করেনি। ভদকা নামক মদ্যপানে তাদের চলতো, অন্যান্য কুঅভ্যাসে তারা তাদের জীবনযাপন চলতো। এইভাবে শ্রমিকরা একেবারে জর্জরিত হচ্ছিল। শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক কোনো ব্যবস্থা জার সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। যা করেছিল বলশেভিক দল করেছিল, এবং বলশেভিক দল শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে তারা বুঝিয়েছিল শ্রমিকদেরকে যে জার সরকারের জন্যই তাদের এই দুরবস্থা, জার সরকারের জন্যই তাদের এই জীবনের সংকট, অর্থাৎ জার তন্ত্রের উচ্ছেদ ছাড়া তাদের অবস্থার উন্নতি সম্ভব নয়। কৃষকদেরকেও তারা একই কথা বুঝিয়েছিল। কৃষকদের মধ্যে অনেক শ্রেণীবিন্যাস ছিল। দরিদ্র কৃষকের সংখ্যা অনেক বেশি, এবং দরিদ্র কৃষকরা নানা রকমের সামন্ততান্ত্রিক করে নিষ্পেষিত হতো। সামাজিক ক্ষেত্রে তীব্র বৈষম্য যা বিপ্লবী পরিস্থিতি তৈরি করেছিল। এর পরের পয়েন্ট অর্থনৈতিক কারণ।
রুশ বিপ্লবের। সামাজিক কারণের পর অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক ক্ষেত্রে দেখব যে রাশিয়ায় যে কর্ম বিপ্লবের আগে 25 লক্ষ শ্রমিক ছিল, তাদের অবস্থা ছিল অতি শোচনীয়, ডিপ্লোরেবল, অতি শোচনীয় শ্রমিকদের অবস্থা। খুব সামান্য বেতন, দীর্ঘ সময় কাজ, তাদের মজুরি খুব সামান্য, অন্য কোনো সুযোগ সুবিধা ছিল না, তাদের শ্রমিক সংগঠন করার অধিকার ছিল না। বলশেভিক দলই তাদের প্রথম চোখ খুলে দেয়, তাদেরকে সচেতন করে। তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, বসবাসের বাসস্থান ভালো ছিল না, কোনো রকম সুযোগ সুবিধা শ্রমিকদের ছিল না। কৃষক, রাশিয়ার প্রতি 1000 জনের মানুষের মধ্যে 850 জন ছিলেন কৃষক। অর্থাৎ রাশিয়ায় প্রতি 1000 জন মানুষের মধ্যে 850 জন ছিলেন কৃষক। সেই কৃষকদের অবস্থা কিরকম ছিল? কৃষকদের অবস্থাও ছিল শোচনীয়। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পেত না, কৃষকরা উন্নত বীজ, সার, লাঙল টানার ঘোড়া পেত না। আমাদের দেশে যেমন লাঙল টানা হতো বলদ দিয়ে, এখন ট্রাক্টর দিয়ে হয়। রাশিয়াতে লাঙল টানা হতো ঘোড়া দিয়ে। 33% কৃষকের লাঙল টানার জন্য মাত্র 2টি করে ঘোড়া ছিল। বাকি 33% কৃষকের লাঙল টানার জন্য মাত্র 1টি করে ঘোড়া ছিল। আর বাকি 33% কৃষকের লাঙল টানার জন্য কোনো ঘোড়াই ছিল না। 33, 34, 33, 34%। তাহলে কৃষকদের মধ্যে এই যে 1000 জন কৃষকের মধ্যে 850 জন কৃষক, এই 850 জন যে কৃষক প্রতি হাজারে, এই কৃষকদের মধ্যে যদি 100 জন কৃষককে ধরা হয়, তাহলে দেখা যাবে 33 জন কৃষকের লাঙল টানার জন্য মাত্র 2টো করে ঘোড়া ছিল। আর 33 জন কৃষকের লাঙল টানার জন্য মাত্র 1টা করে ঘোড়া ছিল। আর বাকি 34 জন কৃষকের লাঙল টানার জন্য কোনো ঘোড়াই ছিল না। এছাড়া উন্নত বীজ, সার, যন্ত্রপাতি কিচ্ছু ছিল না কৃষকদের। কৃষকরাও চরম দুরবস্থার মধ্যে দিন কাটাত। ফলে আর্থিক সংকটে জর্জরিত হয়ে বেশিরভাগ কৃষক, গরিব কৃষক যারা, তারা জমি বিক্রি করে দিতে বাধ্য হয়। আর এক শ্রেণীর সচ্ছল কৃষক, তারা জমি কিনতে থাকে, গরিব কৃষকদের জমি কিনে নিতে থাকে। এই যে সচ্ছল কৃষক যারা গরিব কৃষকদের জমি কিনে নিতে থাকে, তারা গ্রামাঞ্চলে একটা নতুন শ্রেণীর জোদ্দার বা কুলাক শ্রেণীর আবির্ভাব হয়। তাহলে জমিদাররা আগেই ছিল, এখন তৈরি হলো কুলাক শ্রেণী। তাহলে বেশিরভাগ কৃষক হয়ে গেল সর্বশান্ত। বেশিরভাগ কৃষক, গরিব কৃষকরা, তারা হয়ে গেল সর্বশান্ত। তাদের চরম আর্থিক দুরবস্থার মধ্যে জীবন চলতে একটা বিপ্লবী পরিস্থিতি তৈরি হলো। ক্রিমিয়ার যুদ্ধের পর থেকে কৃষি সন্ত্রাস সমগ্র রাশিয়াকে জর্জরিত করে দিয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধের পর থেকেই গ্রামগুলোতে, রাশিয়ার গ্রামগুলোতে ব্যাপক কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল। তাই ক্রিমিয়ার যুদ্ধের পরবর্তীকালীন পরিস্থিতিকে বিপ্লবী পরিস্থিতি বা রেভলিউশনারি সিচুয়েশন বলা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, বেকার সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। ফলে বিপ্লবটা স্বাভাবিক অনিবার্য অবস্থায় হয়েছে। যদি ইতিহাসে অনিবার্য কোনো কিছু বিষয় কতটা অনিবার্য এই নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু এই সময়তে বিপ্লবটা অনিবার্যই হয়ে গিয়েছিল। তাহলে ভূমিকা: পচনশীল জারতন্ত্র, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ। আবার অর্থনৈতিক কারণে আলাদা পয়েন্ট করে দুর্বল অর্থনীতিও করা যায়। যেমন রাশিয়ার সরকার, তারা যেটুকুনি শিল্প করেছিল সম্পূর্ণ বৈদেশিক ঋণের উপরে শিল্প করেছিল। জার্মানি, ফ্রান্স, এই সমস্ত, ইংল্যান্ড, এই সমস্ত দেশের কাছে সম্পূর্ণ বৈদেশিক ঋণের উপরে ভিত্তি করে রাশিয়ার শিল্প হয়েছিল, যার ফলে রাশিয়ার অর্থনীতি আরো দুর্বল হয়ে পড়ে। আর এই যে গ্রামীণ অর্থনীতি যে কুলাকদের হাতে ছিল, সেই কুলাকরা ছিল সমগ্র জনসংখ্যার মাত্র 20%, সমগ্র কৃষকদের মাত্র 20%, সমগ্র রুশ জনসংখ্যার খুব সামান্য অংশেই তারা ছিল। অর্থাৎ বেশিরভাগ মানুষের খুব দুরবস্থা ছিল আর বৈদেশিক ঋণের ফলে জর্জরিত হয়েছিল। আবার প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যুক্ত হওয়ার ফলে ব্যাপক পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছিল রাশিয়ার। জ্বালানির সংকট বৃদ্ধি পেয়েছিল রাশিয়াতে, এগুলো ঘটেছিল। পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ যুদ্ধের জন্য হওয়ায় যাত্রী পরিবহন, ব্যবসা, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে রাশিয়ার অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে যে বিষয় আমি বলবো, তাহলে ভূমিকা: পচনশীল জারতন্ত্র, সামাজিক অবস্থা, অর্থনৈতিক সংকট। এরপরে
যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বলশেভিকদের অবদান, আর আসবে দার্শনিকদের অবদান। দার্শনিকরা হচ্ছে দস্তয়েভস্কি, গোর্কি, তুর্গেনিভ, মিখাইল বাকুনিন, এই সমস্ত দার্শনিকেরা, এবং কার্ল মার্কস এঙ্গেলসের রচনা, প্লেখানভ কার্ল মার্কস এঙ্গেলসের রচনাকে অনেকটা ছড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে লেনিন, বলশেভিক দল, তারাও হচ্ছে কার্ল মার্কস আর এঙ্গেলসের যে শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্নকে অনেকটা ছড়িয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে। আর গোর্কি, ডস্টয়েভস্কি, তুর্গেনিভ, গোগোল, পুশকিন, এই সমস্ত দার্শনিকেরা ঠিক ভারতবর্ষে যেমন বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ চরমপন্থার জাগরণে সাহায্য করেছেন, এই সমস্ত দার্শনিকেরাও কিন্তু আমরা দেখব রাশিয়ার মানুষের মধ্যে বিপ্লবী প্রবণতা গঠন করতে সাহায্য করেছিলেন, রাশিয়ার মানুষকে বিপ্লবের দিকে চালিত করেছিলেন, রাশিয়ার মানুষের মনের মধ্যে একটা বিপ্লবী মন তৈরি করেছিলেন এই দার্শনিকেরা। এবার আসবে বলশেভিক দলের ভূমিকা। আমি আগেও বলেছি, তৎকালীন ইউরোপে যে সমস্ত দেশগুলোর মধ্যে অশিক্ষা ছিল সবচেয়ে বেশি, রাশিয়া ছিল তার মধ্যে 1 নম্বরে সামাজিক দুরবস্থার মধ্যে, সামাজিক কারণে বলাই যায়। এই বলশেভিক দলই হচ্ছে প্রথম শ্রমিক পরিবার, কৃষক পরিবারগুলোর মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্যোগ নেয় নিজেদের উদ্যোগে, যার সরকার কোনো রকমের উদ্যোগ নেয়নি। এই বলশেভিক দল কৃষক শ্রমিকের কাছে পৌঁছে গিয়ে বলতে থাকে, তাদেরকে জানায়, তাদেরকে সংগঠিত করে বলতে থাকে যে একমাত্র জারতন্ত্রের উচ্ছেদ ছাড়া, জারতন্ত্রের উচ্ছেদ না হলে তাদের দুরবস্থা ঘুচবে না। অতএব বলশেভিক দল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রুশ বিপ্লব সংগঠনে। বলশেভিক দল হচ্ছে, আমরা দেখব লেনিনের নেতৃত্বে রুশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, তার দুটো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মেনশেভিক দল, একটা হচ্ছে বলশেভিক দল। লেনিনের নেতৃত্বে বলশেভিক দল, তারা হচ্ছে বিপ্লবকে মূলত নেতৃত্ব দিয়েছে। তাহলে পরপর পয়েন্ট করলে কি হচ্ছে, ভূমিকা, পচনশীল জারতন্ত্র, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, দুর্বল অর্থনীতি, এরপরে দার্শনিকদের অবদান, বলশেভিক দলের অবদান, এরপরের পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ কারণ, এটাই কারণ শেষ। যে কোনো ঘটনার দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভের পরেও প্রত্যক্ষ কারণকে কেন্দ্র করেই সেই ঘটনার বিপ্লব আন্দোলন শুরু হয়। যেমন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার বা মহাবিদ্রোহ যাই বলক না কেন শুরু হওয়ার আগে এনফিল্ড রাইফেলের চর্বির টোটাকে কেন্দ্র করেই কিন্তু বিদ্রোহ শুরু হয়েছিল, যদিও তার ব্যাকগ্রাউন্ডে ছিল 100 বছরের ব্রিটিশ শাসনের শাসনের ফলে ভারতীয়দের মধ্যে পুঞ্জীবিত ক্ষোভ বিক্ষোভ। যেমনটা 1914 খ্রিস্টাব্দে সৃষ্ট প্রথম বিশ্বযুদ্ধের অনেক কারণ থাকলেও বলকান অঞ্চলের সেরাজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, তেমনি রুশ বিপ্লবের পশ্চাতে প্রত্যক্ষ কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এই যে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লেন, যুক্ত হলেন, এই প্রথম বিশ্বযুদ্ধে যুক্ত হওয়াটাই হচ্ছে জারতন্ত্রের কফিনের শেষ পেরেক পুতল। অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধে যুক্ত হয়ে এমনি ভেতর থেকে যার সরকার দুর্বল হয়ে গেছিল, তার অর্থনীতি দুর্বল, সামরিক দিক দুর্বল, সামাজিক দিক ভেতরে চরম বৈষম্য, সেই অবস্থাতে যার সরকার প্রথম বিশ্বযুদ্ধে যোগদান দিল এবং একের পর এক বৈদেশিক যুদ্ধে পরাস্ত হলো। যদিও যার সরকার মিত্রপক্ষে যোগ দিয়েছিল, মিত্রপক্ষে অন্যান্য দেশগুলো যখন জিতছে তখন জার্মানির কাছে রাশিয়া পরাস্ত হয়েছে এবং রাশিয়ার বেশ কিছু ভূখণ্ড জার্মানি দখল করে নিয়েছে। এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে, জনগণের মন ভেঙে গেছে, জনগণ ভেতরদের যারা অত্যাচারিত জনগণ, রুশ জারতন্ত্র অত্যাচারিত জনগণ, তারা হচ্ছে রাশিয়ার জারতন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে বিদ্রোহ করছে, বিদ্রোহ করার সাহস পাচ্ছে, বিপ্লবের পথে যেতে সাহস পাচ্ছে। বিপ্লবী পরিস্থিতিকে কাজে লাগিয়ে বলশেভিক দল জনগণকে বিপ্লবের পথে চালিত করতে পারছে দার্শনিকদের সাহায্য নিয়ে। এইগুলো এই সময় ঘটেছে। আর প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কায় রাশিয়ার অর্থনীতি এই সময় ভেঙে পড়েছে। যেমন রেলপথগুলো, যাত্রী পরিবহন পুরো বন্ধ, রেলপথগুলোতে মালপত্র, ব্যবসা বাণিজ্যের মালপত্র পরিবহন পুরো বন্ধ হয়ে গেছে, পুরো সামরিক উদ্দেশ্যে চালিত হয়েছে। ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প, এই সমস্ত কাজ একেবারে ধাক্কা খেয়েছে, জ্বালানির সংকট তৈরি হয়েছে। উপরন্তু অনেক ভূখণ্ড রাশিয়ার হাত থেকে চলে গেছে, বেশ কিছু সেনার মৃত্যু হয়েছে। রাশিয়ার সেনারা দীর্ঘদিন যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিল, যা ফলে তারা শান্তি চাইছিল দীর্ঘদিন যুদ্ধের মধ্যে, যেটা লেনিন বুঝে পরবর্তীতে এপ্রিল থিসিসের মাধ্যমে শান্তি রুটি জমির স্লোগান দিয়ে লেনিন মানুষকে সংগঠিত করে বলশেভিক বিপ্লব সম্পন্ন করেছিলেন।
যাই হোক, এই যে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, আমরা দেখব অবশ্যই 1914 থেকে 18 খ্রিস্টাব্দ চলাকালে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে অবশ্যই রুশ বিপ্লব গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখব রুশ বিপ্লব সফল করার পর লেনিন যখন শান্তি রুটি জমির স্লোগান সুইজারল্যান্ড থেকে ফিরে এসে 16 এপ্রিল 1917 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ড থেকে ফিরে এসে রাশিয়া শান্তি রুটি জমির স্লোগান এপ্রিল থিসিসের মাধ্যমে দিলেন, সৈনিকদের কাছ থেকে সমর্থন পেলেন, সৈনিকদের বললেন আমরা ক্ষমতা দখল করলে, বলশেভিকরা ক্ষমতা দখল করে আমরা তোমাদের শান্তি দেব, কৃষকদের বললেন আমরা তোমাদেরকে জমি দেব, আর শ্রমিকদেরকে বললেন আমরা তোমাদের সস্তায় রুটির ব্যবস্থা করে দেবো। শ্রমিক, কৃষক এবং সৈনিকদের ব্যাপক সমর্থন নিয়ে 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর থেকে 17ই নভেম্বরের মধ্যে, 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর, যদিও তার আগে জারতন্ত্রের পতন আগেই ঘটেছে মার্চ বিপ্লবের মধ্য দিয়ে, ওই পর্যন্ত আলোচনা আসলে শেষ হতো, কিন্তু আমি একটা আলোচনা বেশি করছি, শেষ মার্চ বিপ্লবের পর 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর বিপ্লব শুরু করলো বলশেভিক দল। তার আগে লেনিন বলেছিল অল পাওয়ার্স টু দ্য সোভিয়েটস, কারণ শ্রমিক কৃষকদের সোভিয়েত গুলো মুখ্য ভূমিকা পালন করেছে, তাই সব ক্ষমতা সোভিয়েত গুলিকে দিতে হবে, এটা বলেছিলেন লেনিন। এবং আমরা দেখব যে 1917 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর থেকে 17ই নভেম্বর এই দুনিয়া কাঁপানো 10 দিনের মধ্যে দিয়ে বলশেভিক বিপ্লবকে সফল করার পর লেনিনের নেতৃত্বে নতুন রাষ্ট্র বিপ্লবী রাষ্ট্র, তারা কিন্তু 1918 খ্রিস্টাব্দে ব্রেস্ট-লিটোভস্কের সন্ধি চুক্তির মধ্য দিয়ে, 1918 খ্রিস্টাব্দে 3রা মার্চের ব্রেস্ট-লিটোভস্কের সন্ধি চুক্তির মধ্য দিয়ে লেনিনের নেতৃত্বে নতুন বিপ্লবী রাষ্ট্র তারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসবে। অপমানজনক শান্তি চুক্তি জার্মানির সঙ্গে স্বাক্ষর করেও তারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসবে, কারণ সেই মুহূর্তে তারা বুঝতে পেরেছিল এই যুদ্ধ আর রাশিয়ার পক্ষে অনুকূলে যাচ্ছে না, তাই জার্মানির সাথে অপমানজনক সন্ধি করেও তারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসবে 1918 খ্রিস্টাব্দের ব্রেস্ট-লিটোভস্কের 3রা মার্চের সন্ধি চুক্তির মধ্যে দিয়ে। আজকে এই পর্যন্ত আলোচনা রাখলাম। নমস্কার। চ্যানেলটাকে সবাই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। আলোচনা কোন টপিক দরকার কমেন্টে জানাবেন, আলোচনা করে দেবো। নোট চাইলে নোট পাবেন, আলোচনা চাইলে আলোচনা পাবেন।